সংস্কার আন্দোলন করেছি, সেই সকল নেতৃবৃন্দ যাদের নেতৃত্বে আন্দোলনটা হয়েছে তারা এই জায়গায় উপস্থিত আছেন। এখন আপনাদের সামনে লিখিত বক্তব্য পাঠ করবেন 18 সালে কোটা সংস্কার আন্দোলনের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 2018 সালে আমরা বাংলাদেশে ছাত্র সমাজকে সাথে নিয়ে কোটা সংস্কার আন্দোলন গড়ে তুলেছিলাম এবং একটি পর্যায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি আমাদের দাবি মেনে নিয়েছিলেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে একটি পরিপত্র জারি করা হয়েছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, গতকাল হাইকোর্টের মাধ্যমে সেই পরিপত্র যেটি জারি করা হয়েছিল সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আমরা এর আগেও দেখেছি যে হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সমন্বয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা পরবর্তীতে বাতিল করা হয়। ঠিক একইভাবে আমরা 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, সেই কোটা সংস্কার আন্দোলন যখন সফল হলো, সরকার দাবি মেনে নিয়েছিল এবং শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গিয়েছে। 40তম বিসিএস থেকে এখন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো ধরনের কোটা বৈষম্য নাই। কিন্তু হঠাৎ করে যখন সরকারের দুটি প্রতিষ্ঠানের, বিশেষ করে সেনাবাহিনীর সাবেক একজন প্রধান এবং পুলিশ বাহিনীর সাবেক একজন প্রধান এই বেনজির এবং আজিজ ইস্যুতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মহল যখন খুবই ব্যাপকভাবে তৎপর, তখন আমরা দেখতে পাচ্ছি যে একটি মীমাংসিত ইস্যু সামনে আনা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া হয়েছে। আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছে। অর্থাৎ আমার কাছে এখন যেটি মনে হয় যে এখন এই শিক্ষার্থীদেরকে উস্কানোর একটি চক্রান্ত চলছে। বিশেষ করে পুলিশ প্রধান, সাবেক পুলিশ প্রধান এবং সাবেক সেনা প্রধান তাদের অপকর্ম জাতির সামনে থেকে দৃষ্টিগোচর করার জন্য, লুকানোর জন্য এখন একটি মীমাংসিত ইস্যু সামনে এনে শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া হচ্ছে। আজকে আমি আপনাদের মাঝে কোটা সংস্কার আন্দোলনের একজন সংগঠক, ওই সময় আমাদের নেতৃত্ব সম্পর্কে আপনারা সকলে জানেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে ছিলেন। আমি সেই সংগঠকদের পক্ষ থেকে এবং কোটা সংস্কার আন্দোলনের একজন অন্যতম নেতৃত্ব দানকারী হিসেবে আপনাদের মাঝে আমাদের কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি বক্তব্য সাংবাদিকদের মাধ্যমে দেশের মানুষের কাছে এবং সরকারের কাছে এবং আমরা বিচার বিভাগের কাছে আমরা পৌঁছে দিতে চাই। এ পর্যায়ে আমি আমাদের যে লিখিত বক্তব্য সেটি পাঠ করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন 2021 সালের একটি রিটের প্রেক্ষিতে গতকাল মহামান্য হাইকোর্ট সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13তম গ্রেড কোটা বাতিল সংক্রান্ত যে পরিপত্র ছিল সেটি অবৈধ ঘোষণা করে একটি রায় দিয়েছে। 2018 সালের 17 ফেব্রুয়ারি থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগের অযৌক্তিক কোটা ব্যবস্থার বিরুদ্ধে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে ওই বছর 4 অক্টোবর সরকারের সিদ্ধান্তে জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন করে একটি পরিপত্র জারি করেন। সে সময় পরিপত্রে উল্লেখ করা হয় 9ম গ্রেড থেকে, অর্থাৎ যেটিকে আগে প্রথম শ্রেণী বলা হতো, এবং 10ম থেকে 13তম গ্রেডে যেটিকে আগে দ্বিতীয় শ্রেণী বলা হতো।
পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং নবম গ্রেড, যেটিকে আগে প্রথম শ্রেণী বলা হতো, এবং দশম থেকে 13তম গ্রেড পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করা হলো। এটি কিন্তু ওই সময় পরিপত্রে উল্লেখ করা হয়। শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে সরকার তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠনের মাধ্যমে ও কমিটির সদস্যদের পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত তারা গ্রহণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা করেছিলেন। তাহলে কেন 2018 সালের একটি মীমাংসিত বিষয় নিয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে? শিক্ষার্থীদের আন্দোলনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন শেষে সাধারণ শিক্ষার্থীরা এখন পড়ার টেবিলে ফিরে গিয়েছে। এখন বিসিএস সহ সকল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মেধাবীরা সুযোগ পাচ্ছে, কিন্তু আন্দোলনের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ এখনো মিথ্যা ও হয়রানিমূলক মামলায় হাজিরা দিচ্ছে। গুরুতর আহতরা কষ্টে জীবনযাপন করছে। তারপরও আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা চাই মেধাবীরা রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে যাক। তাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র বাংলাদেশের প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ে মেধাশূন্য করার একটি চক্রান্ত বলে আমরা মনে করি। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সাথেও এটি এক প্রকার ষড়যন্ত্র বলে আমরা মনে করি। আমরা যারা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, তাদের পক্ষ থেকে হাইকোর্টের এই রায়কে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। শিক্ষার্থী বন্ধুদের চলমান আন্দোলনের সাথে সংহতি রেখে অনতিবিলম্বে হাইকোর্টের এই রায় আপিল বিভাগের মাধ্যমে রাষ্ট্রপক্ষকে স্থগিত করার উদ্যোগ নেওয়ার আমরা জোর আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করি তখন আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে হামলা মামলার শিকার হতে হয়েছে। আমাদের নামে এখনো পর্যন্ত সেই কোটা সংস্কার আন্দোলনের মামলা রয়েছে। আমাকে গ্রেফতার করা হয়েছিল, একটানা 15 দিন আমাকে রিমান্ডে রেখে নির্যাতন করা হয়েছিল। ডাকসুর সাবেক ভিপি এবং কোটা সংস্কার আন্দোলনের ওই সময়কার যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরকে 2018 সালের 30 জুন কিভাবে লাইব্রেরির সামনে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল সেটি বাংলাদেশের মানুষ সহ বিশ্ববাসী সেটি দেখেছে। এবং আপনারা জানেন যে 1 জুলাই আমাকে মিরপুরের ভাসানটেক থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ওই সময় আমাকে গ্রেপ্তার করা হয়। চারিদিকে এমনভাবে পুলিশ মোতায়েন করা হয়েছিল, মনে হচ্ছিল যে আমি একজন শীর্ষ সন্ত্রাসী। এরপরে আমাকে একটানা 15 দিন রিমান্ডে রেখে নির্যাতন করা হয়েছিল। এই যে এখানে ডিএমপি আমাদের পাশেই, ডিএমপি সাইবার ক্রাইম ইউনিট ওই সময় ওইখানে আটকে রেখে যেভাবে আমাকে বেধড়ক আমার চোখ বেঁধে হাত বেঁধে আমার মুখের মধ্যে গামছা ঢুকিয়ে নির্যাতন করেছিল, সেই বিষয়ে আমি এর আগেও বলেছি। এবং 2 জুলাই শহীদ মিনারে সেখানে কিভাবে নারী শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করা হয়েছিল আপনারা দেখেছেন। সেখানে ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুন, ফারুক হাসান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিয়ান এবং সেখানে নারী শিক্ষার্থী লোমা থেকে শুরু করে অনেক নারী শিক্ষার্থীকে লাঞ্ছনার শিকার হতে হয়েছিল। একজন নারী শিক্ষার্থীকে সেই সময় শাহবাগ থানায় আটকে রেখে সিএনজির মধ্যে তার সাথে কি ধরনের আচরণ করা হয়েছিল সেটিও আপনারা জানেন। এবং 2 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলকে সেই হাতুড়ি মামুন কিভাবে হাতুড়ি পেটা করে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, তার পা ভেঙে দিয়েছিল, সেটি আপনারা সকলেই দেখেছেন, জানেন। এই যে আন্দোলন এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8 এপ্রিল থেকে
11 এপ্রিল পর্যন্ত আমরা সমস্ত বাংলাদেশ, আমরা সমস্ত পথঘাট এবং বিভাগীয় শহর এবং বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে আমরা যে দুর্বার আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, ওই সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী তারা কোটা চায় না। আমি দেখলাম যে হল, ছুটিয়া কামাল হল থেকে, রকেয়া হল থেকে নারীরা বের হয়ে এসেছে রাতের অন্ধকারে, কেউ কোটা চায় না, কোটায় থাকবে না। প্রধানমন্ত্রী নিজেই জাতীয় সংসদে 11 এপ্রিল দাঁড়িয়ে এই ঘোষণা দিয়েছিলেন। এবং যখন এই ঘোষণার প্রেক্ষিতে পরিপত্র জারি করা হচ্ছিল না, তখন কিন্তু 30 জুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আমরা লাইব্রেরির সামনে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করি। তারপর থেকে আমাদের উপর কি ধরনের নির্যাতন করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, আমাদেরকে জেলে নেওয়া হয়েছে, সেই মামলার ঘানি এখনো পর্যন্ত আমরা টানছি। আমার নামে ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, তিনি একটি মামলা দিয়েছিলেন, আমি নাকি প্রধানমন্ত্রীকে কোটা সংস্কার আন্দোলনের সময় কটূক্তি করেছি। সেই মামলায় আমার বিরুদ্ধে এখন বিচার চলছে, যে কোনো সময় রায় হয়ে যেতে পারে, আমাকে হয়তো সাজা দেওয়া হতে পারে। ঠিক একই চিত্র যারা আমরা কোটা আন্দোলন করেছি, নুরুল হক নূর, হাসান আল মামুন, বিনিয়ামিন মোল্লা, ফারুক হাসান, তারেক রহমান, আতাউল্লাহ থেকে শুরু করে আব্দুল জাহেদ, শাকিলুজ্জামান, আমার পাশে মঞ্জুর মোর্শেদ মামুন রয়েছে। তো আমরা যারা আন্দোলন করেছি, আমাদের প্রত্যেকের নামেই মামলা রয়েছে। আমরা একটিবারের জন্য কিন্তু এখনো পর্যন্ত বলি না যে শিক্ষার্থীরা তারা তো পড়ার টেবিলে ফিরে গিয়েছে, তারা এখন চাকরি পাচ্ছে, আমরা বঞ্চিত হয়েছি, আমাদের কেরিয়ার বিসর্জন দিয়েছি, আমরা এই গল্প কিন্তু এখন শোনাই না। আমরা এই সময় কোটা সংস্কার আন্দোলন করেছি, আমরা এখন মনে করছি যে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। আমরা এখন রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছি। আমরা যেটি লিখিত বক্তব্যের মাধ্যমে আমরা জানিয়েছি, গতকাল হাইকোর্ট কর্তৃক কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে, যে রায় দেওয়া হয়েছে, আমরা এই রায় ঘৃণা ভরে ছাত্র সমাজের পক্ষ থেকে, কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে আমরা সেটি প্রত্যাখ্যান করছি। এবং একই সাথে রাষ্ট্রপক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে এই রায়কে স্থগিত করার জন্য কার্যকরী পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। অন্যথায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছে, দিনাজপুরে আন্দোলন হয়েছে, কুমিল্লাতে আন্দোলন হয়েছে, দেশের বিভিন্ন জেলা শহরে আন্দোলন হয়েছে। কোটা সংস্কার আন্দোলন করে যেমনি ভাবে বাংলাদেশ অচল করে দেওয়া হয়েছিল, যদি আবারও আমাদের সাথে ষড়যন্ত্র করা হয়, শিক্ষার্থী ভাইদেরকে বলবো, এইবার আন্দোলনে আর আমাদের দিকে আপনারা তাকিয়ে থাকবেন না। আপনাদের দায়িত্ব, যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, তারা পুরো বাংলাদেশকে অচল করে দিবেন। আমরা কোনোভাবেই এই কোটা বৈষম্য আমরা মেনে নিতে পারি না। রাষ্ট্রের, আপনার এই রাষ্ট্রের বয়স 53 বছর হয়ে গেছে, এখনো কোটা, এটি কি মেনে নেওয়া যায়? কোনোভাবে এই 56% কোটা আমরা মানি না। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি এবং একই সাথে এই রায়ের বিষয়ে অবশ্যই রাষ্ট্রপক্ষকে উদ্যোগ নিতে হবে কিভাবে এটি স্থগিত করা যায়। এবং প্রধানমন্ত্রী তিনি জাতীয় সংসদে ঘোষণা দিয়েছিলেন, এখন তাহলে কি বিষয়টা এরকম হয়ে দাঁড়ালো যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের কোনো গুরুত্ব নাই? যেটি জাতীয় সংসদে ঘোষণা দেওয়া হয় সেটি এক ধরনের আইন, সুতরাং প্রধানমন্ত্রীর বক্তব্যই একটি আইন, সেটি আইন হিসেবে কোটা বিলুপ্ত হয়ে গেছে। তবে আমরা এতটুকু বলে শেষ করব, আমরা কিন্তু কেউ কোটা বাতিল চাইনি, আমরা সংস্কার চেয়েছিলাম। যে সরকার কমিটি গঠন করে দিল, সরকারের কমিটি মনে করলো যে কোটার এই মুহূর্তে প্রয়োজন নাই, এটি সরকারের সিদ্ধান্ত, এর দায় আমরা নিব না। আমরা কোটা সংস্কার চেয়েছিলাম। ধন্যবাদ সকলকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আপনি বললেন আপনারা কোটা সংস্কার চেয়েছিলেন এবং যেহেতু প্রধানমন্ত্রী তৎকালীন তিনি বলেছিলেন কোটা বাতিল, সে কারণে কোটা বাতিল হয়েছিল এবং এই নিয়ে যেহেতু আপনাদের দায় নেই, তাহলে এখন আপনারা কি চাইবেন? সেই পরিপত্রটি যেটি আগের ছিল সেটি পুনর্বহাল করার দাবি করবেন নাকি আবার সংস্কারের দাবি তুলবেন? দেখেন, কোটা সংস্কার আন্দোলন আমরা দীর্ঘ 8 মাসের অধিক সময় ধরে আমরা আন্দোলন করেছি। এটি একটি দীর্ঘমেয়াদী আন্দোলন ছিল এবং সেখানে অনেক রক্ত দেওয়া লেগেছে, আমাদের ক্যারিয়ার বিসর্জন দেওয়া লেগেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভালো ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, আমি বিবিএস ছাত্র ছিলাম। তো আপনারা জানেন যারা, এবং আমাদের সভাপতি নুরুল হক নূর, যিনি ওই সময় কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে ছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিল। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল আমরা বিসিএস ক্যাডার হব। আমার ব্যক্তিগতভাবে আকাঙ্ক্ষা ছিল যে আমি অ্যাডমিন ক্যাডারে যাব। তো দেখেন, আমি কিন্তু বিসিএস ক্যাডার হতে পারিনি। আমি যখন আমার MBA
ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দেব, তখন আমার সামনে দুইটা অপশন, একটা হলো যে আমার MBA ফাইনাল পরীক্ষা, আর হলো কোটা সংস্কার আন্দোলন। তখন আমি দেখলাম যে আমি যেহেতু নেতৃত্ব দিতে দিতে এত দূর এগিয়ে এসেছি, এখন যদি আমি পড়ার টেবিলে ফিরে যাই তাহলে আন্দোলনের নেতৃত্ব দেওয়া কঠিন হয়ে যাবে, আন্দোলনটা হয়তো সফল হবে না। ঠিক একইভাবে নুরুল হক নূরের একই চিন্তা। আমি নুরুল হক নূর সহ আমাদের নেতৃবৃন্দরা আমরা কেউ কিন্তু আমাদের মাস্টার্স বা MBA আমরা শেষ করতে পারি নাই। আমাদের নুরুল হক নূর তিনি পুলিশ ক্যাডার হতে চেয়েছিলেন, আমি অ্যাডমিন ক্যাডার হতে চেয়েছিলাম। আমরা প্রত্যেকেই কিন্তু ক্যারিয়ার বিসর্জন দিয়েছি, 9 মাসের আন্দোলন করেছি। এখন চাইলেও তো এ ধরনের আন্দোলন বাংলাদেশে গড়ে ওঠা কঠিন, এবং যারা নেতৃত্ব দিবে এখন কয়েকজন আসলে ক্যারিয়ার আমাদের মতন স্যাক্রিফাইস করতে চাইবে। সুতরাং ওই কোটা সংস্কার আন্দোলন এখন বাংলাদেশের নতুন করে গড়ে তোলা আসলে খুব কঠিন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি ব্যাপার। সেই জায়গা থেকে যে একটি মীমাংসিত বিষয় ছিল, আমরা সেইখানেই যাচ্ছি যে যেটি সরকার সিদ্ধান্ত নিয়েছিল, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিল, জনপ্রশাসন মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছিল, আমরা ওইখানে থাকতে চাচ্ছি যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল আমরা সাধুবাদ জানিয়েছিলাম, আমরা আর এর বাইরে যেতে চাই না, সংস্কার চাই না। এখন আর সংস্কার চাওয়ার কোনো সুযোগ নাই। ওই যে বললাম ক্যারিয়ার স্যাক্রিফাইস কয়জন করতে চাইবে। এখন তো শিক্ষার্থীরা অনেকে বিভিন্ন কারণে, আমাদের দেখে বিশেষ করে তাদের শিক্ষা হয়েছে যে আন্দোলনের নেতৃত্ব দিলে পরবর্তীতে চাকরি হয় না। সুতরাং সেই জায়গা থেকে আমরা এখন চাই যে দাবি মেনে নেওয়া হয়েছিল সেই দাবির সাথে এখন প্রতারণা করলে, ষড়যন্ত্র করলে আমরা অন্তত মেনে নিব না। আপনারা তখন 2018 সালে আপনাদের একটা কমিটি ছিল, আপনারা আন্দোলন করেছেন। এখন যেহেতু আবার এসে আবার আদালত থেকে রায় দিয়েছে যে আপনাদের যে দাবি সেটি মানা হচ্ছে না, এই অবস্থায় কি আপনারা নতুন করে আবার আন্দোলন শুরু করবেন এবং সেটার রূপরেখা কি হবে? দেখেন, ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক, যিনি কোটা সংস্কার আন্দোলনের ওই সময় যিনি আহ্বায়ক ছিলেন, হাসান আল মামুন, আপনারা ছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 11টার সময় সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এবং ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বের জায়গায় ছিল তাদেরকে সাথে নিয়ে 11টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে একটি প্রতিবাদ সমাবেশ করেছে। এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন মোল্লা, হাসান আল মামুন থেকে শুরু করে এখনো তারা ক্যাম্পাসে রয়েছে, শিক্ষার্থীদেরকে সংগঠিত করার জন্য তারা কিন্তু তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমিও ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছি, এখন বর্তমানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। তো আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদেরকে সংগঠিত করার জন্য কাজ করছি। আমরা এখানে প্রেস ব্রিফিং করে আমরা ওই রায়কে প্রত্যাখ্যান ঘোষণা করছি, এবং একই সাথে কোটা সংস্কার আন্দোলনে যারা শীর্ষ নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ইতিমধ্যে অবস্থান করছে। সকালবেলা আন্দোলন হয়েছে, বিকালে আরো আন্দোলন হবে। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন জায়গায় যে আন্দোলন হচ্ছে, কারা আন্দোলন করছে? যারা ওই সময় কোটা সংস্কার আন্দোলন করেছে তারাই তো আন্দোলন করছে, এর বাইরে থেকে আন্দোলন করছে না। সুতরাং শিক্ষার্থীরা ইতিমধ্যে তারা কোটার দাবিতে সোচ্চার, কোটার বিরুদ্ধে তারা কিন্তু সোচ্চার ছিল এবং কোটা সংস্কারের পক্ষে সোচ্চার ছিল। তারা ওই নতুন করে আবার কিন্তু মাঠে নামা শুরু করে দিয়েছে। সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে এই সংগঠিত শক্তির যে দাবি ছিল সেই দাবি আমি মেনে নিয়েছিলাম, আমি ওই জায়গায় থাকবো, নাকি এদেরকে আবার রাস্তায় নামিয়ে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করবে। সরকারের বিষয়। সরকার যদি মনে করে না শিক্ষার্থীরা আবার রাজপথে নেমে উত্তপ্ত করুক, তাহলে সরকার একটি ভুল করবে আমি মনে করি। আরেকটা প্রশ্ন আপনাকে, আমি তো আবার একটা প্রশ্ন করি। আপনারা সেই সময় আন্দোলন চলাকালীন সময় যে উত্তাল ছিল, বলতে গেলে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বিশ্ববিদ্যালয়গুলোতে মহাসড়কগুলো অবরোধ হয়েছিল এবং বড় রকমের চাপ তৈরি হয়েছিল, এবং সাধারণ শিক্ষার্থীদের একটি ব্যাপক সংখ্যক অংশগ্রহণ ছিল আপনাদের সঙ্গে, এবং সেই আন্দোলনের সংগঠন একটি রাজনৈতিক দলে পরিণত করলো একটা পর্যায়ে। আপনারা তখন কিন্তু বলেছিলেন রাজনীতি আপনাদের লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না। এখন আমরা লক্ষ্য করছি আপনাদের একটি রাজনৈতিক সংগঠনের রূপ নিয়েছেন। কি কারণে আবার সেই শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হবে? তখন আবার সেই ভয়টা কাজ করবে কিনা যে আমাদের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ রাজনীতি আসলে করতে চাইবে কিনা, কি বলবেন? আপনি নিজেও একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ময়মনসিংহ, সেখানে আপনি পড়াশোনা করেছেন। আমি ব্যক্তিগতভাবে জানি যে আপনিও কোটা সংস্কার আন্দোলনের সময় আপনি সাংবাদিক ছিলেন। এরকম সাংবাদিক এখানে অনেকেই রয়েছে। দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি প্রায় 5.5 বছর আমি সূর্য সেন হলে ছিলাম এবং একজন সাধারণ শিক্ষার্থী ছিলাম। আমাদের নুরুল হক নূর তিনিও একজন সাধারণ শিক্ষার্থী ছিলেন। হাসান আল মামুন, ফারুক হাসান থেকে শুরু করে বিন মোল্লা, মঞ্জুর রশিদ মামুন, আব্দুল জাহের, শাকিলুজ্জামান সহ যারা নেতৃত্বের জায়গায় ছিল প্রত্যেকেই সাধারণ শিক্ষার্থী ছিল, এবং প্রত্যেকের আকাঙ্ক্ষা ছিল যে তারা বিসিএস ক্যাডার হবে বা বড় বড় কর্মকর্তা হবে। এখানে কেউ রাজনীতি করার জন্য আসলে আসেন। কিন্তু দেখেন, যখন আমরা 9 মাস বা 8 মাসের কোটা সংস্কার আন্দোলন করলাম, এর ভিতর কখনো কি আমরা বলেছি
যে আমরা শেখ হাসিনার পতন চাই, আমরা সরকারের পতন চাই। সরকারের বিরুদ্ধে একটি বক্তব্য দিয়েছি, দিই নাই। অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন একটি সামাজিক আন্দোলন ছিল এবং সেই সামাজিক আন্দোলন আমরা তো সফল করেছি। আমরা তো ওই আন্দোলনের সাথে বেইমানি করি নাই, বরং সরকার এখন বেইমানি করছে। কয়েক বছর পরে, 5-7 বছর পরে আজকে এসে ওই আন্দোলন নিয়ে এখন নানান ধরনের সরকার কথাবার্তা বলছে। সরকার এখন নানান ধরনের বক্তব্য হাজির করছে। দেখেন, ওই সময় কিন্তু আমরা কখনোই আমাদের আন্দোলনের রাজনৈতিক রূপ আমরা দিইনি। আমরা পরবর্তীতে যখন আন্দোলনটা সফল হয়ে গেল তখন আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমরা সবাই কিন্তু স্বাধীন। তখন আমরা যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমরা তখন আলাপ আলোচনার ভিত্তিতে এবং একই সাথে দেশের জনগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধিরা, বিভিন্ন ব্যক্তি মহল, সাংবাদিকরাও আমাদের পরামর্শ দিয়েছিল যে আপনারা এখন আর কি করবেন, মামলা হামলায় জর্জরিত, আপনারা এখন রাষ্ট্র সংস্কারের কাজে মনোযোগ দেন। সেই জায়গা থেকে আমরা এখন রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করছি। কোটা সংস্কার আন্দোলন এই রাষ্ট্রেরই তো একটি অংশ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের একটি অংশ। সেই জায়গা থেকে আমরা এখন রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত সেই কাজে মনোনিবেশ করেছি। আমরা রাজনীতি করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য। রাজনীতি করা তো কোনো অন্যায় না। সুতরাং আপনি যদি মনে করেন যে এখন আবার শিক্ষার্থীরা ভয় পাবে এই আন্দোলনে আসতে, এখন এই আন্দোলনের নেতৃত্ব তো ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর যাচ্ছে না, রাশেদ খান যাচ্ছে না। আমরা ওই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আমরা রাজনৈতিক জায়গায় আমরা পৌঁছে, আমরা রাজনৈতিক জায়গায় গিয়েছি, আমরা দেশের জন্য কাজ করছি, রাজনীতি করছি, আমরা অন্যায় করছি না। এখন শিক্ষার্থীরা আন্দোলন করছে, ইতিমধ্যে আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে, এই আন্দোলন চলবে, শিক্ষার্থীদের আন্দোলন। এখন আমরা নাই বলে আন্দোলন হবে না, আমাদেরকে আন্দোলন করতে হবে, বিষয়টি তো আসলে এরকম না। তো যাই হোক, আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এ পর্যায়ে তিনি বক্তব্য রাখবেন। থ্যাংক ইউ। আমরা কি প্রশ্ন করবো না উনি বক্তব্য রাখার পর? আপনারা প্রশ্ন রাখেন, উনি বক্তব্য রাখেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনারা তো রাজনীতিরও অভিজ্ঞতা আপনাদের অনেকটা হয়েছে, 3-4 বছরের মতো রাজনীতির অভিজ্ঞতা আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট একের পর এক পলিসি দেয় এবং নতুন করে দৃষ্টিটাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। এখন হাইকোর্ট একটা রায় দিয়েছে, তার মানে যে সেটা কালকে থেকে বাস্তবায়ন হবে সেরকম কিছু না, এটা বাস্তবায়ন হতে অনেক সময় লাগবে। এখন আপনারা কি সেই সময় পর্যন্ত অপেক্ষা করবেন নাকি আন্দোলনের নতুন গতি দিবেন? তার মানে হচ্ছে যদি আপনারা আন্দোলনের গতি দেন বা ছাত্র সংগঠনগুলো, ছাত্ররা যদি আন্দোলনের গতি পায়, সেই ক্ষেত্রে বর্তমান যে আলোচিত রাজনৈতিক বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা আলোচিত বিষয়গুলো আছে সেগুলো ধাক্কা দেওয়ার একটা চেষ্টা গভর্নমেন্টে থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনারা আসলে কোন দিকে যাচ্ছেন? ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই সংবাদ সম্মেলন খাবার করার জন্য এখানে এসেছেন। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে, তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছে যে এখানে আমরা যারা বসে আছি তারা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতৃত্ব দিয়েছে। বাপ্পানী শাকিলুজ্জামান, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলেন। রাশেদ ভাই ছাত্র অধিকার পরিষদের এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা নেতৃত্ব দিয়েছি। সে নোয়াখালী সরকারি কলেজ এবং নোয়াখালী ওই অঞ্চল থেকে আন্দোলন করেছে। মঞ্জুর হোসেন মামুন ঢাকা কলেজের সে সময় নেতৃত্ব দিয়েছে। মাহবুব ভাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সে সময় তারা সংগঠিত করেছিল। আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ হিসেবে গতকালকে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের প্রতিক্রিয়া এবং আমাদের মনোভাব ব্যক্ত করার জন্য মূলত আজকের এই সংবাদ সম্মেলন। আমরা পরিষ্কারভাবেই মনে করি যে যেখানে 2018 সালে একটা ধারাবাহিক তীব্র ছাত্র আন্দোলন, মুক্তিযুদ্ধ হয়েছে 9 মাস এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে ছাত্রদের দাবি আদায় করার জন্য ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 8 মাস কিন্তু আন্দোলন করতে হয়েছে। এবং এই আন্দোলন করতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলের মেরুদণ্ড ভেঙেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী লুমা, লুবনা, মরিয়ম মান্নান থেকে অনেকে লাঞ্ছিত হয়েছে। এবং আমাদের ছাত্র বন্ধুদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আরেফিন, তার চোখ গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনার আশিক, তার এখনো পেটে বুলেট নিয়ে বেড়াচ্ছেন। তাদের অপরাধ ছিল যে ছাত্রদের দাবি আদায়ে তারা আন্দোলন করেছিল। এইভাবে দেশের বিভিন্ন প্রান্তে সেই সময় কিন্তু ছাত্রদের উপরে যে বর্বর হামলা এবং আক্রমণ হয়েছিল
তাতে ছাত্ররা আহত হয়েছিল এবং নেতৃত্ব দেওয়ার কারণে এখনো এখান থেকে শুরু করে সেই আন্দোলন আহ্বায়ক হাসানুল মামুন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সংহতি রেখেছে। তারা অনেক এখনো কিন্তু সেই সময়ের মিথ্যা মামলার হাজিরা দিয়ে বেড়াচ্ছে। এমনকি আপনারা দেখেছিলেন সেই আন্দোলনকে বানচাল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসায় অগ্নিসংযোগ করেছিল। সেই অগ্নিসংযোগের ঘটনায়, ভাইস চ্যান্সেলরের বাসার আক্রমণের ঘটনায় এখন পর্যন্ত কোনো একটা তদন্ত কিন্তু হয় নাই। কারণ ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে সে সময় প্রবাহিত করার জন্য এই ষড়যন্ত্রগুলো হয়েছিল। এবং আজকে আমরা যেটা মনে করি, ছাত্র আন্দোলনের তীব্রতার মুখে প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই রকমের ঘটনা ঘটে নাই যে আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন যে কোটা বাতিল করা হলো। এমনকি সে সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছিল ছাত্রদের আন্দোলনের কারণে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থী বোনেরা হলের গেট ভেঙে বের হয়ে এসেছিল, সেই চিন্তায় প্রধানমন্ত্রী রাতে ঘুমাতে পারেন নাই। তো এই প্রেক্ষাপটে সরকার মন্ত্রী পরিষদ সচিব সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বিশেষজ্ঞদের নিয়ে একটা তদন্ত কমিটি করে তারা সিদ্ধান্ত জানালো যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে মেধাবীদের সুযোগ দেওয়া উচিত। সরকার স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের কথা বলে, এটা তো অযোগ্য কোটারীদের দিয়ে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে বিনির্মাণ সম্ভব নয়। মেধাবীদের সুযোগ দিতে হবে, সেই লক্ষ্যে সরকার এই দাবি মেনে নিয়ে তারা প্রজ্ঞাপন জারি করলো। এমনকি সেই সময়ে ছাত্রদের পক্ষ থেকে একাধিক রিট হয়েছিল। একটি রিট আদালত খারিজ করে দিয়েছিল ওই গ্রাউন্ডে যে এটি সরকারের নির্বাহী বিভাগের কাজ, সরকারের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নেবে, সরকার সিদ্ধান্ত নেবে, আদালত এতে হস্তক্ষেপ করবে না। আমরা খুব আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করলাম যে এই রকমের একটি ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে মীমাংসিত বিষয়, 5 বছর আগের বিষয়, আদালত একটি রায় দিয়েছে, যেই রায় ছাত্র সমাজ এবং আমি মনে করি মেধা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা বড় প্রতিবন্ধকতা। তাই আদালতের এই রায়কে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং আমাদের মনে হচ্ছে যে বর্তমানে যেভাবে আইন, আদালত, প্রশাসন সরকারের নিয়ন্ত্রণে, এই আদালতের রায়ের পেছনে সরকারের একটা দুরভিসন্ধি কিংবা একটা কারসাজি থাকতে পারে। যেটা আপনি বলছেন, এইটা একটা ইস্যুবাস সরকার, ইস্যু দিয়ে এক এক সময় জনগণের দৃষ্টিকে এক এক সময় ঘুরিয়ে দেয়। আজকে সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে আজিজ বেনজির সহ এই সরকারের মাফিয়া লুটেরাদের দুর্নীতি, লুটপাট, ব্যাংক ডাকাতি নিয়ে। আজকে সারা বাংলাদেশের মানুষ দেশের অর্থনীতি নিয়ে সতর্ক, অর্থনীতি নিয়ে কথা বলছে যে দেশের অর্থনীতিকে খোকলা করে ফেলা হয়েছে, ব্যাংকগুলোকে এস আলমের মতো মাফিয়াদের কাছে ইজারা দেওয়া হচ্ছে। আরেকদিকে আপনার ঋণ খেলাপির নামে ব্যাংক লুটপাটের সুযোগ দেওয়া হয়েছে এবং সেই লুটপাটের পরিমাণ আজকে প্রায় 5.5 লাখ আপনার কোটি টাকা। এই যে একটা বাজেট দেওয়া হচ্ছে 7 লাখ কোটি টাকার বাজেট, আর ঋণ খেলাপি হচ্ছে প্রায় 5.5 লাখ কোটি টাকা, একটা বাজেটের সমান। এবং একটা দেশের পুলিশ প্রধানের যখন এই ধরনের দুর্নীতি এবং সম্পদের পাহাড় সারা বাংলাদেশে এটা বের হয়ে আসছে, থলের বিড়াল সাবেক সেনা প্রধান, তার অপকর্ম এগুলো বের হয়ে আসছে, তখন স্বাভাবিকভাবেই দেশের সচেতন মানুষ, দেশপ্রেমিক মানুষ তারা আজকে আলোচনা করছে যে পুলিশ প্রধান এবং সেনা প্রধানের এই অবস্থা হইলে বাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তাদের কি অবস্থা। তো কাজে এখন যখন এই সরকারের দুর্নীতি, লুটপাট এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ ক্ষোভে ফুঁসছে, এইটি নিয়ে প্রতিবাদ করছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামার জন্য একটা গণ আন্দোলনের পরিবেশ তৈরি হচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখলাম ছাত্রদের 5 বছর আগে আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের মেনে নেওয়া একটা মীমাংসিত দাবিকে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আবার সেটাকে চালু করা হয়েছে। এবং আপনারা লক্ষ্য করেছেন তাৎক্ষণিকভাবে কিন্তু ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা প্রতিক্রিয়া দেখিয়েছে। আজকে সকালবেলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবার এই ছাত্ররা নেমেছে এবং এই ছাত্ররা আমাদের সাথে যোগাযোগ করছে, আমাদের দিক নির্দেশনা চাচ্ছে যে ভাই আমরা কিভাবে কি আন্দোলন করতে পারি। আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলেছি, হ্যাঁ সরকারের এই রায়ের পেছনে সংযোগ কারসাজি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ সরকার এই বাংলাদেশকে একটা মেধাবিহীন পঙ্গু বাংলাদেশে পরিণত করতে চায়।
এই ভারতীয় মদতপুষ্ট সরকার বাংলাদেশকে একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য অযোগ্যদেরকে, দুর্নীতিবাজদেরকে উচ্চ পদে বসিয়ে আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব অঙ্গনে ক্ষুণ্ণ করতে চায়, বাংলাদেশকে ব্যর্থ করতে চায়। তাই মেধাবীদেরকে বাংলাদেশ বাঁচাতে হলে এই মেধাবীদের যোগ্যতা আপনার মূল্যায়নের জন্য এই আন্দোলনও চালিয়ে যেতে হবে। সেজন্য আমরা বলেছি তারা মাঠে আন্দোলন চালাবে এবং আমরা সরকারকেও সেফ এক্সিটের জন্য, সরকারকেও আমরা সমঝোতার জন্য আমরা প্রস্তাবনা দিচ্ছি যে সরকার যেন রাষ্ট্রপক্ষকে দিয়ে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সহ সরকার যেন এই রায় আপিল বিভাগে গিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এবং হাইকোর্টের আমি মনে করি এখতিয়ার নাই এই রায় দেওয়ার, কারণ এর আগের একটা রিট খারিজ করে তারা বলেছিল যে এটা নির্বাহী বিভাগের কাজ, রাষ্ট্র চালায় সরকার, রাজনৈতিক সরকার বুঝে যে এখন কোটার দরকার আছে কি আছে না। শুধু সব জায়গায় যদি কোর্ট এইভাবে ডিরেকশন দিয়ে হস্তক্ষেপ করে তাহলে তো কার্যত আসলে আমি মনে করি সরকারের অনেক কাজ করতে বেগ পেতে হয়। তো হাইকোর্টের এই রায়কে আমরা মানি না এবং এই রায় আমরা মানব না, অন্যায্য রায়। এটা অবিচার ছাত্র সমাজের সাথে, এটা ছাত্র আন্দোলনের সাথে, ছাত্রদের রক্তের সাথে প্রতারণা, বেইমানি চলমান এই ছাত্র আন্দোলনের সাথে সাবেক নেতৃবৃন্দ হিসেবে আমরা সংহতি জ্ঞাপন করছি। আমরা আমাদের ছাত্র নেতৃবৃন্দকে বলবো, আন্দোলন করার জন্য দৃঢ় নেতৃত্ব লাগবে, শক্ত নেতৃত্ব লাগবে। আন্দোলন করতে গেলে হামলা আসবে, মামলা হবে, গ্রেপ্তার করবে, তুলে নিবে, চাকরির অফার দিবে, পয়সার অফার দিবে। আমাদেরকেও সেই সময় যেভাবে সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন গোয়েন্দা সংস্থার কর্তৃপক্ষের লোকেরা রেডিসনের ডিনারে নিয়ে সেখানে আলাপ করেছে, তারপরে আপনার আপনার প্যান প্যাসিফিকে ডেকে নিয়ে আলোচনা করেছে। আমাদেরকে আমরা তখন শাহবাগে আন্দোলন করেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ডেকে রাজকীয় খাবার দাবার সামনে রেখে আমাদের সাথে আলোচনা করেছে। বারডেমে আমাদেরকে ডেকে নিয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে আমাদের সাথে আলোচনা করেছে, দফায় দফায় তোমাদের কি লাগবে, টাকা পয়সা, চাকরি বাকরি, তোমাদের চাকরি দিয়ে দেয় ভাই, তোমরা এই আন্দোলনটা করো না, এটা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ, নির্বাচনের বছর। আমরা কিন্তু সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সেই আন্দোলন চালিয়ে গেছি। সেই আন্দোলন করতে গিয়ে যারা রক্তাক্ত হয়েছে, মেরুদণ্ড ভেঙেছে, হাত ভেঙেছে, পাও ভেঙেছে, এখনো তারা অনেকে শারীরিক কষ্টে দিন যাপন করছে, তারপরেও আমরা সেই আন্দোলন চালিয়ে গেছিলাম শুধুমাত্র একটা লিগ্যাসির জায়গা থেকে। বাংলাদেশের ইতিহাস যে ছাত্র আন্দোলনের ইতিহাস, ছাত্রদের আপনার অবদানের যে ইতিহাস, ইতিহাসের পাতায় পাতায় যে ছাত্রদের অবদান, আমরা সেই অবদান এবং ইতিহাসের কলঙ্কের ছাপ লাগিয়ে দিতে চাইনি, যেই কারণে কিন্তু আমরা আন্দোলনটা চালিয়ে গেছিলাম। কাজে আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হবে, আপনাদেরকে বিভাজন করার চেষ্টা করা হবে, আপনাদেরকে টোপ দেখানোর চেষ্টা করা হবে, লোভ দেখানোর চেষ্টা করা হবে। আমি মনে করি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু সাবেক কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র তরিকুল সেই সময় গ্রেপ্তার হয়েছিল, আসিফ নজরুল স্যার তাকে নিয়ে লেখালেখি করেছিল যে সেই সময় তরিকুল প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রমাণনের শিক্ষার্থী বিনয়ামিন মোল্লা সেই সময় আপনার প্রথম না দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তারা এখনো অনেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা এই আন্দোলন করছে। তাদের মতো দৃঢ় নেতৃত্বে যদি সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয় তাহলে এই আন্দোলন একটা সফল হবে। না হলে এই আন্দোলনে সরকারের যখন নির্দেশনা আসবে ছাত্রলীগ হামলা করবে। যদি আজকে বিকেলে বোধহয় ছাত্রলীগ প্রোগ্রাম রেখেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, কারণ যখন দেখেছে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আগের মতো প্রতিবাদ মুখর হয়ে গেছে, রাজপথে নেমে গেছে, তখন ছাত্রলীগ ক্যাম্পাস নিয়ন্ত্রণের জন্য, হল নিয়ন্ত্রণের জন্য, আন্দোলন নিয়ন্ত্রণের জন্য সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু ছাত্রলীগ আন্দোলন করছে। আমাদের কত পরিষ্কার, ছাত্রলীগ যদি আন্দোলন করে ছাত্রলীগকে ওয়েলকাম জানান, কিন্তু নেতৃত্ব থাকতে হবে সাধারণ শিক্ষার্থী, দৃঢ়চেতা শিক্ষার্থী এবং গত আন্দোলনের যারা এখনো ক্যাম্পাস আছে তাদেরকে এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে। না হলে এই আন্দোলন যদি আবার ব্যর্থ হয় তাহলে আমরা যে ফলটা দিয়ে গেলাম, মানে ওই যে কথা স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, আমরা স্বাধীনতা এনে দিয়েছিলাম, তাহলে আজকে তারা ধরে রাখতে পারবে না যদি তাদের মধ্যে সমন্বয়হীনতা থাকে, সিদ্ধান্তহীনতা থাকে। তাই শিক্ষার্থী বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে, এই মোল্লা, বিনিয়ামিন, তরিকুলদের মতো যারা সাবেক অভিজ্ঞ ছাত্র নেতৃবৃন্দ আছে, জেল জুলুম হামলা মামলার পরেও তারা ছাত্র তাদের দাবি নিয়ে আন্দোলন করছে, তাদেরকে নিয়ে এই আন্দোলনের সকল ছাত্র সংগঠন যারা আন্দোলনে আসতে ইচ্ছুক, আন্দোলন করতে চায়, একটা টিম গঠন করে, একটা কমিটি গঠন করে, প্রয়োজনে কোনো সংগঠনের ব্যানার দরকার নাই, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে
সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় বিভাগীয় পর্যায়ে আমরা যেভাবে আন্দোলনকে সংগঠিত করেছিলাম সেইভাবে আন্দোলনকে সংগঠিত করতে হবে এবং একই সাথে শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আহ্বান থাকবে। আজকে এই সাবেক কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ কোটা সংস্কার আন্দোলনের পরে তারা চাকরিতে ফিরে যায় না, তারা রাষ্ট্র সংস্কারে, রাষ্ট্র মেরামতে, বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আজকে জাতীয় রাজনীতি করছে। তো আজকে আপনাদের দায়িত্ব শুধুমাত্র নিজেরা চাকরিতে ঢুকবেন সেই চাকরির জন্য আন্দোলন করা সেইটা না। আজকে দেশের যে সংকট, দেশের যে ক্রাইসিস, আপনাদেরকে সেটি নিয়েও ভাবতে হবে, সেটি নিয়েও ফোকাস করতে হবে। আজকে দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে, স্বজন প্রীতি, নিয়োগ বাণিজ্য, এগুলো আজকে সমস্ত জায়গায় চলছে। কাজে এই নিয়োগ বাণিজ্য দুর্নীতির বিরুদ্ধে যদি ছাত্র এবং যুবকরা কথা না বলে, প্রতিবাদ না করে, তাহলে তাদের এই মেধার মূল্যায়ন হবে না। তাই আজকে আজিজ বেনজিরের মতো এই যে দুর্নীতিবাজদের যে আমরা মুখোশ আমরা উন্মোচন দেখতে পাচ্ছি, এই বিষয় নিয়েও ছাত্র এবং তরুণ সমাজকে আন্দোলন করতে হবে। আমাদের সবকিছুই চলবে। বাজেট দিয়েছে সরকার, সেই বাজেটের দুর্বলতা নিয়ে আমাদের কথা চলবে, বাজেটের প্রেক্ষাপট পর্যালোচনা করে আমাদের প্রতিক্রিয়া চলবে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলবে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলবে। একটার কারণে অন্যটা থেমে থাকবে না। সকলকে যার যার দায়িত্ব পালন করে যেতে হবে এবং নিজের চিন্তা চেতনায় সৎ থাকতে হবে, সাহসী থাকতে হবে, এইটুকু আমরা আহ্বান জানাই। রিলেটেড প্রশ্ন এটার সাথেই একটু, যে সরকার পতন আন্দোলন আপনারা করছেন, এখন আপনাদের সামনে কোটা সংস্কার আন্দোলন আসছে, দুইটা কি আপনারা একীভূত করবেন না আলাদা আলাদা চালাবেন? দেখেন, কোটা সংস্কার ছাত্রদের অরাজনৈতিক দাবি। ইভেন আমার কাছে ইতিমধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা অনেকে মেসেজ দিয়েছে, ভাই, অনেকে ধরেন আমাদের ইয়ারমেট ছিল, অনেকে জুনিয়র ছিল, ভাই বন্ধু ভাই আপনারা যেভাবে আন্দোলনের ডাক দিয়েছিলেন, আপনাদের এই আন্দোলনের সহযোগিতা প্রয়োজন, আপনাদের দিক নির্দেশনা ছাড়া ওরা দাঁড়াতে পারবে না। তারাই কিন্তু আমাদেরকে বলছে। ইভেন গত আন্দোলনে আমরা দেখেছিলাম ছাত্রলীগের বড় একটা অংশ আমাদের সাথে কিন্তু আন্দোলনে ছিল, কিন্তু যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, পড়ালেখা করে না, হলে মাদকের ব্যবসা করে, তারা সেই সময় আমাদের এই আন্দোলনে হামলা চালিয়েছিল। ইভেন অনেক জায়গার বহিরাগতরা। তো আজকের আন্দোলনে আমি এই জন্য বলেছি, ছাত্রলীগ, ছাত্র দল, শিবির যারাই এই আন্দোলনে আসতে চায় সবাইকে নিয়ে আন্দোলন করতে হবে, কারণ এটা কোনো রাজনৈতিক দাবি না, এটা শিক্ষার্থীদের দাবি। এবং আমরা যেহেতু রক্ত ঝরিয়েছি, আমাদের রক্তের উপর দিয়ে এই অর্জিত হয়েছে, তাই আমরা প্রয়োজনে যদি আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ডাকে যে তারা পারতেছে না, তারা ব্যর্থ হচ্ছে, তখন আমরা নামবো। সেই সময় আমরা এই যে সামনে দেখতে পাচ্ছেন এদেরকে না, এদের বউ বাচ্চা, মা বাবা সবাইকে নিয়ে আমরা রাজপথে নামবো, কারণ এটা আমাদের একটা ইতিহাস, এই ইতিহাস ব্যর্থ হতে